গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5টা আর পুরো দেখো আলো কিন্তু ফুটে গেছে। আর তার সঙ্গে আমারও একটা নতুন জার্নি স্টার্ট হয়ে গেছে। যদিও জায়গাটা নতুন নয়, তোমাদের কাছে অনেক পরিচিত, বাট লাস্ট যে দুটো উইক আছে সেই দুটো উইকে কিন্তু আমি পুরো সাউথ ইন্ডিয়ার ট্যুর তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করি তোমরা পুরো সিরিজটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। সেটা কিন্তু ছিল আমার কাছে এক্সপেরিমেন্ট বলতে পারো, মানে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেখানে গিয়ে সেটাই আমি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। কিন্তু হ্যাঁ, এখন চলছে গরমের ছুটি, সবাই চাইছে দু একদিন একটু স্যাটারডে সানডে করে ঘুরে আসবো। আর তাই আমিও ভাবলাম যে তোমাদের চলো একটু কাছে পিঠে মন্দারমণি ঘুরিয়ে আনি। মানে দুদিনের ছুটিতে দীঘা, মন্দারমণি বা আশেপাশের তোমরা দার্জিলিং বলতে পারো, পাহাড় বললে, এইগুলো কিন্তু 2-3 দিনের ছুটিতে আরামসেই ঘুরে আসা যায়। তাই আজকে আমাদের গন্তব্য কিন্তু মন্দারমণি। বেসিক্যালি আমি মন্দারমণি গেছিলাম লাস্ট 1 বছর আগে, আর এই চ্যানেলে কিন্তু মন্দারমণির ফার্স্ট ভিডিও এটাই হতে চলেছে, কারণ এর আগে আমি মন্দারমণির ভিডিও কোনো এই চ্যানেলে প্রেজেন্ট করিনি। তাই আজকের এই ব্লগে কিন্তু কলকাতা থেকে মন্দারমণি যাওয়া, সেখানে গিয়ে থাকা, খাওয়া, সমস্ত ইনফরমেশন থাকবে। তোমরা কিন্তু মন্দারমণি যাওয়ার জন্য অনেক কটা ওয়ে পেয়ে যাবে। সব থেকে ইজি প্রসেস বা সাধ্যের মধ্যে লোকাল ট্রেন অথবা এক্সপ্রেসের মধ্যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা 6:50 এভরিডে ছাড়ে হাওড়া থেকে, এবং তোমরা নামতে পারো কাথি অথবা রামনগরে মন্দারমণি যাওয়ার জন্য। সেখান থেকে চাউলখোলা হয়ে তোমরা মন্দারমণি পৌঁছাতে পারবে। সাঁতরাগাছি থেকে কিন্তু একটা ট্রেনই মেচেদা হয়ে পাঁশকুড়া হয়ে দীঘা যায়, বাট পাঁশকুড়া থেকে কিন্তু কয়েকটা ট্রেন চলে দীঘার মধ্যে, তো তোমরা একটুখানি অনলাইনে চেক করে নিতে পারো। এছাড়াও কিন্তু ধর্মতলা থেকে তোমরা অজস্র বাস পেয়ে যাবে, সেটা প্রাইভেট হোক অথবা গভর্নমেন্ট, সবকিছুই কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে দীঘা অথবা মন্দারমণি যাওয়ার জন্য। আর মন্দারমণি যাওয়ার জন্য তোমাদের বাসে করে গেলে নামতে হবে চাউলখোলা স্টপেজে। সেখান থেকে কিন্তু অটো বা টোটো নিয়ে তোমাদের মন্দারমণি সি বিচ পৌঁছাতে হবে। আর তোমাদের আশেপাশে যে কোনো বড় বাস স্ট্যান্ড থেকেই কিন্তু দীঘা যাওয়ার বাস বর্তমানে পাওয়া যায়। সকাল সকাল আমি চলে এসেছি গড়িয়া বাস স্ট্যান্ডে, মানে আমার নিয়ারেস্ট বাস স্ট্যান্ড এটাই পরে বড় বাস স্ট্যান্ড বলতে, যেখান থেকে দীঘার বাস ছাড়ে। আগে কিন্তু তোমাদের আমি তাম্রলিপ্তর ভিডিও দিয়েছি, এই চ্যানেলে আপলোড আছে, এবং ধর্মতলা থেকে যেই সমস্ত লাক্সারি বাস ছাড়ে মানে দীঘা বা মন্দারমণি যাওয়ার জন্য, সেই বাসের ভিডিও কিন্তু অলরেডি আপলোড আছে, সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো। কিন্তু এই গভর্নমেন্টের যে বাস আছে দীঘা যাওয়ার জন্য বা মন্দারমণি যাওয়ার জন্য, সেটাতে আগে জার্নি করা হয়নি বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ফাইনালি আজকে কিন্তু আমরা গভর্নমেন্ট বাসে করেই জার্নি করব, কারণ অনেক মানুষ আছে যারা কিন্তু কম পয়সায় এই বাসে করেই জার্নি করে যদি ট্রেনের টিকিট না পায়। আর তার জন্য কিন্তু তোমাদের আশেপাশে যে কোনো বড় বাস স্ট্যান্ড থেকেই তোমরা দীঘা বা মন্দারমণি যাওয়ার বাস পেয়ে যাবে। ভাড়া একদমই কম, তোমাদের সব ইনফরমেশন দেবো। আর এইটা কেউ ভেবো না যে আমি বাসের টিকিট পাইনি বা ট্রেনের টিকিট পাইনি। আমি ট্রেনের টিকিট চাইলে তৎকালে কাটতেই পারতাম, বাস প্রচুর অপশান ছিল। যেই বাসের ভাড়া কিন্তু মোটামুটি যে ভলভোগুলো আছে সেগুলো ওই 350-400 থেকে 500-600-700, এবার ডিপেন্ড করে সিজন অফ সিজন অনুযায়ী। তোমরা যেই ডেটে যাচ্ছ তখন কিন্তু একটু চেক করে নেবে। আর যেই নন ভলভো বাসগুলো আছে এসি, সেগুলো মোটামুটি 300-350-500 টাকার মধ্যে পাওয়া যায়। আর নন এসি বাসগুলো কিন্তু 150 থেকে শুরু করে 250-300-র মধ্যে। এই আমি সকাল সকাল চলে এসেছি গড়িয়া বাস স্ট্যান্ডে। এই যে 6 নম্বর বাস স্ট্যান্ড আছে, এখান থেকেই কিন্তু দীঘা, তারাপীঠ সমস্ত বাইরের বাসগুলো ছাড়ে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে। এই যে ঢুকেই এই সামনে থেকে দীঘার সমস্ত বাসগুলো ছাড়ছে, আর ওইটা হচ্ছে দীঘার কাউন্টার। চলো তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আর পরপর কিন্তু বাস ছাড়ে, এখানে কোনো অসুবিধা তোমাদের হবে না। দেখি টিকিটের ভাড়া কি আছে। আর এটা বড় বাস স্ট্যান্ড, এখানে টয়লেট থেকে শুরু করে তোমরা ওয়েটিং হল সব কিছুই পেয়ে যাবে। এই বাসটা ঝাড়গ্রাম যাবে, মানে পরপর কিন্তু বাস আছে। টাইমিং যেটা আছে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যদিও টেপ মারা আছে, এই দেখতে পাচ্ছ পুরো টাইমিং, যেটা তোমরা দেখে নিতে পারো। আর এখানে অ্যাডভান্স বুকিংও কিন্তু হয়, আর অন স্পট বুকিংও তোমরা করতে পারবে দীঘা যাওয়ার জন্য। এই হচ্ছে টিকিট কেটে নিলাম, মানে এখানে কিছুক্ষণ আগেও কিন্তু তোমরা চাইলে বুক করতে পারবে। আর এইদিকে দেখো ওয়েটিং হল আছে, মানে বসার জায়গা। এইদিকে টয়লেট আছে 3 টাকা করে, মানে পে অ্যান্ড ইউজ। আর এইখানে আমাদের 24-25 সিট দিয়েছে, মোটামুটি সামনের দিকেই পেয়ে গেছি, কপাল ভালো। 6টার বাসে আমরা যাব, মোটামুটি 4 ঘন্টা মতো লাগবে। আর ভাড়া হচ্ছে এখান থেকে দীঘা 162 টাকা। এই হচ্ছে আমাদের দীঘার বাস, আর দীঘার কিন্তু গভর্নমেন্ট বাস এরকমই হয়। তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের 24-25। একদম কিন্তু রাইট টাইম, দেখো 6টার সময় বাস আর কি স্টার্ট দিয়ে দিয়েছে। আর ভেতরটা কিন্তু এইরকম 3/2 কম্পোজিশন আছে। সিটের ওপরে লাগেজ রাখার জায়গা আছে, বড় লাগেজ নিচে তোমরা রাখতে পারবে। লেগ স্পেস মোটামুটি এইরকম। আমার মনে হয় যা প্রাইস আছে সেই আন্দাজে একদম ঠিকঠাক। আর আমাদের এই পাশে 2টো সিট পড়েছে 24-25। তো গড়িয়া থেকে বাস ছাড়ছে এখন দীঘার উদ্দেশ্যে। আর এইদিকে সুনিতা আছে। আগের ভিডিওতে এত বড় ট্রিপ আমি একা করেছি, ফাইনালি আমরা একসাথে বেরোচ্ছি। তো চলো দেখাচ্ছি এই বাসের জার্নি কেমন কি হয়, কোথায় হল্ট দেয় সব কিছু। ঘড়িতে সময় এখন 6:33, মানে 6:30 ধরো।
বাস কিন্তু আধা ঘন্টার মধ্যে ঢুকে গেছে সেকেন্ড ব্রিজে। এসে গেছি কিন্তু এখন কোলাঘাট ক্রস করে কিছুটা আগিয়ে, আর এইরকম একটা জায়গায় বাস কিন্তু দাঁড়িয়েছে। এখানে জল পাওয়া যাচ্ছে, এদিকে ব্রেড অমলেট পাওয়া যাচ্ছে, আর এখানে 5-10 মিনিট দাঁড়াবে। ওয়াশরুমের ব্যবস্থাও আছে এই সাইডে, বাট সামনের দিকে অনেক হোটেলগুলোই দাঁড়ায়। এই বাসটা দেখলাম হোটেলে দাঁড়ানো না, এই সামনেটাই এসে দাঁড়ালো, মানে অনেকটা ক্রস করে কোলাঘাট। ঘড়িতে সময় এখন 8:55। আমরা যাত্রা শুরু করেছিলাম গড়িয়া থেকে 6টার বাসে, আর বাস হচ্ছে তো এইখানেই আর কি হল্ট দিয়েছে 15 মিনিট মতো। তখন যেটা দেখেছিলাম ওখান থেকে তোমরা টুকটাক খাবার কিনতে পারতো, ওখানে 5 মিনিট মতোই দাঁড়িয়েছে। এইখানে ভালো হল্ট দিয়েছে 10-15 মিনিটের জন্য। এখানে দুধ থেকে শুরু করে লুচি, তরকারি, মুড়ি, ঘুগনি, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। টুকটাক খাবার দাবারও আছে, স্ন্যাক্সে। তো তোমরা এরকম কিন্তু বাস একটা হল্ট দেয়, সেটা কোলাঘাট হোক অথবা ওদের পছন্দের যে কোনো জায়গায়, একটা কিন্তু হল্ট পাবে 10-15 মিনিটের জন্য এই টোটাল জার্নির মাঝে। ঘড়িতে সময় এখন 10:27। আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম চাউলখোলা, আর এখানেই বাস নামাবে তোমাদের। আর এখান থেকে তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে, মানে সব কিছু অ্যাভেলেবেল আছে মন্দারমণি যাওয়ার জন্য। এই রোডটা ধরে কিন্তু মন্দারমণি যেতে হয়। আর এইখান থেকে দীঘা মোটামুটি ধরে রাখো ওই 25-26 কিলোমিটার মতো। সোজা তো বাস দীঘা বেরিয়ে গেল। এছাড়াও কিন্তু এখান থেকে অটোও পাওয়া যায়। এইরকম দেখো অটো আছে যেগুলো কিন্তু লোকালে দীঘা অবধি যায়, মানে দীঘা মন্দারমণির মধ্যে চলে। বেসিক্যালি তোমরা যদি রিজার্ভ করতে চাও অটো, তাহলে কিন্তু এইখান থেকে পড়বে 150 টাকা মতো। টোটোতে যদি রিজার্ভ করে যাও তাহলে 130 টাকা, এবং বলতে গাড়ির অপশানও আছে, গাড়ি বলছে 150 টাকায় নাকি নিয়ে যাবে। এবার এখন একটু লোকটা কম আছে। বেসিক্যালি আমি যেটুকু বুঝলাম যে সামনে যেহেতু ভোট আছে, ভোটের জন্য অনেক বাসও কিন্তু কম চলছে। মানে আমরা যেই বাসে এসেছি গভর্নমেন্ট বাস বেসিক্যালি সকাল 4টা থেকে শুরু হয় এবং 25 মিনিট 20 মিনিট বাদে বাদেই কিন্তু চলে। সেই বাস চলছে 1 ঘন্টা বাদে বাদে, মানে অনেক কম বাস চলছে বর্তমানে। আর টুরিস্টও কিন্তু অনেকটাই কম আছে। এই হচ্ছে চাউলখোলা মোড়, যেখান থেকে তোমরা যেতে পারবে মন্দারমণি। এখানে সমস্ত অপশান আছে, তার সঙ্গে এখানে টুকটাক কয়েকটা দোকানও আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারবে। আমরা এখান থেকে একটু পরোটা খেয়ে তারপরে রওনা দেবো। আর এদিকে সোজা চলে যাচ্ছে দীঘা। আর এই সাইডে দেখো ডাব, লস্যি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। গরম আছে, খুব বেশি আপাতত লাগছে না, যেহেতু মোটামুটি 10:30 মতো বাজে। সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম হচ্ছে এইরকম পরোটা, 2 পিস পরোটার সাথে ঘুগনি আর পেঁয়াজ। এর দাম হচ্ছে 30 টাকা। এরকম সুন্দর শালপাতায় দিয়েছে। আর যা কোয়ান্টিটি আছে একজন তো পেট ভরে যাবে। আমরা 1 প্লেটই নিলাম, সকাল সকাল এতটা কিছু খাবো না। আর আসার সময় যেহেতু কিছু খাইনি, তো একেবারে পরোটা খেয়েই দেন রওনা দেবো। খাওয়া আমাদের হয়ে গেছে, পরোটা, ঘুগনি, তার সাথে লাল চা খেলাম। তো এখানে 30 টাকা প্লেট, 2 পিস বড় বড় পরোটা, পেট ভরে যাবে। এবার চলো যাবো হচ্ছে মন্দারমণি। এখান থেকে শেয়ার অটোর অপশানও আছে, শেয়ার অটো গেলে 30 টাকা করে দেয়। মাত্র কিন্তু 30 টাকার বিনিময়ে এরকম শেয়ার অটো করে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি চাউলখোলা থেকে। সময় লাগলো 20-25 মিনিট মতো। আর এখানে দেখো নতুন আরও অনেক রিসর্ট হয়েছে, মানে চারিদিকে প্রচুর রিসর্ট, হোটেল, এগুলো তো আছেই মন্দারমণিতে। আর গরম মোটামুটি আছে, সামনে সমুদ্র হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে মনসা মন্দির, এইটাই কিন্তু মেন আর কি জায়গা। এইখান থেকে আর এখানেই হচ্ছে টোটাল মন্দারমণি বিচ মার্কেট। আর এই জায়গাটা পার্কে। এই আমরা চলে আসলাম মন্দারমণি সি বিচে। আর এখানে এখন ডাব পাওয়া যাচ্ছে, এইদিকে পেয়ার নিউজ টয়লেট আছে, আর সামনেই হচ্ছে মন্দারমণির সমুদ্র সৈকত। বেসিক্যালি এইখানে যে দোকানগুলো আছে এগুলো সব সন্ধ্যেবেলায় খুলবে। এখানে মাছ ভাজা থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। এখন ডাব পাওয়া যাচ্ছে। আগে একটু ঘুরে আসি। এই হচ্ছে মন্দারমণির সমুদ্র সৈকত, দেখতে পাচ্ছ। জল কিন্তু মোটামুটি কাছেই আছে এই সামনে।
আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও আছে দেখতে পাচ্ছি। বিচ দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর মন্দারমণি যেরকম হয়ে থাকে একদম শুনশান, মানে খুব বেশি যে ভিড় আছে সেটা নয়। দীঘা গেলে হয়তো এই টাইমে লোক দেখতে পেতে মানে প্রচুর মানুষ, বাট মন্দারমণি বিচে কিন্তু সেরকম নয়, একদম নিজেদের মতো তোমরা টাইম কাটাতে পারবে। আর এই বিচ ধরে কিন্তু প্রচুর রিসর্ট আছে যেগুলো কিন্তু বিচ রিসর্ট, এবং তাদের নিজস্ব পার্সোনাল বিচও আছে। তোমাদের এইরকম একটা ভালো হোটেলেরও খোঁজ দেবো। আর এইটা হচ্ছে পুরো মন্দারমণি মার্কেট, এখানে শশা আম এইগুলো সব বিক্রি হচ্ছে। আর এই সাইড দিয়ে যে দোকানগুলো আছে এগুলো সি ফুডের দোকান, সন্ধ্যেবেলায় খোলে। এবার চলো একটু সামনের দিকটায় যাই। আর বিভিন্ন জায়গাতেই কিন্তু খাওয়া দাওয়ার দোকানেও গান বাজছে। এই যে এই দোকানগুলো আছে, এই দোকানগুলো কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে, সাথে কিন্তু ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। এইদিকে দেখো গোলা বিক্রি হচ্ছে। চলো সামনের দিকে যাই। আর হাওয়া কিন্তু হালকা হালকা আছে বেশ, তার জন্য গরমটা অতটা লাগছে না। এখন আছি কিন্তু পুরো মন্দারমণি সমুদ্র সৈকতের সামনে। বাট আমি জানি না, এই দেখো সি বিচ জুড়ে কিরকম পুরো সাদা ফেনার মতো হয়ে আছে। এগুলো হতে পারে সমুদ্রে এত নোংরা আবর্জনা ফেলা হয়, দূষণের জন্য হতে পারে। আমি জানি না কি, এই যে ফেনা পুরো, মানে দেখো বিচ জুড়ে পুরো এইরকম ফেনা হয়ে আছে সমুদ্রে। এটা কি আমি জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। ঢেউ একদম ছোট ছোট আছে, এখন জোয়ারের টাইম নয়, জোয়ার সন্ধ্যের দিকে বা রাতের দিকে হয়, তখন কিন্তু জল একদম পুরো ওই বোল্ডার অবধি চলে যায়, তোমাদের রাত্রিবেলায় দেখাতে পারবো। আর এখন কিন্তু স্নান করার জন্য উপযুক্ত, একদম ফাঁকা আছে দেখতে পাচ্ছ। যে যার মতো নিজেদের মতো টাইম কাটাচ্ছে। কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, মানে ওয়াটার অ্যাক্টিভিটি, যেখানে কিন্তু তোমরা অপশান পেয়ে যাবে। যে ওই পাশেও একটা আছে দেখতে পাচ্ছ, ওইটা ছাড়ছে প্রবাবলি। এইরকম দেখো সমুদ্রের মাঝখান অবধি কিন্তু তোমাদের নিয়ে যাবে, যেরকমটা দীঘাতে হয়ে থাকে। বাট দীঘার মতো যে সেই ক্রাউড ব্যাপারটা সমুদ্রে, সেইটা কিন্তু নেই। নিজেদের মতো তোমরা টাইম কাটাতে পারবে। আর গরম আছে, কিন্তু সমুদ্রে যে ঠান্ডা একটা হাওয়া আছে না, তার জন্য কিন্তু বেশ ভালো লাগছে। ওভারঅল যদি বলতে হয়, মন্দারমণি সবসময় সুন্দর। আর এই যে বিচের সাইড ধরে প্রচুর হোটেল রিসর্ট দেখতে পাচ্ছ, একদম মানে তোমরা বাজেট থেকে শুরু করে হাইফাই সব কিছুই কিন্তু পেয়ে যাবে। আর এই ব্যাপারগুলো কি আমি এখনো বুঝতে পারছি না। জল যদিও বেশি দূর আসছে না, এতটা অবধি বর্তমানে আসছে। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হবো, হোটেল নেব, সমস্ত ইনফরমেশন থাকবে নেক্সট পর্বে। কারণ এই পর্ব কলকাতা থেকে মন্দারমণি আসা, যেটা তোমাদের ডিটেলসে দেখিয়েছি। আমি তো বাসে এলাম কলকাতা থেকে, বেসিক্যালি গড়িয়া থেকে বাস নিলাম, গভর্নমেন্টের বাস। তার ভাড়া পড়লো 162 টাকা করে। আর তারপর আমরা চাউলখোলা নামলাম, চাউলখোলা থেকে 30 টাকা করে আমাদের পৌঁছে দিল মন্দারমণি শেয়ারিং অটোতে। এবার যদি তোমরা ট্রেনে করে আসতে, তাহলে তাম্রলিপ্ততে আসলে তোমাদের কিন্তু নামতে হতো কাঁথি অথবা রামনগর, এই দুটো জায়গাতেই হল্ট আছে। তো সেখান থেকে তোমাদের লোকাল অটো বা টোটো নিয়ে আসতে হতো হচ্ছে এই চাউলখোলা থেকে যেই প্রসেসে আমি আসলাম সেই প্রসেসেই তোমরা আসতে পারবে। আর যদি তোমরা লোকাল ট্রেনে আসতে, মানে সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল, তাহলে কিন্তু তোমাদের নামতে হতো আশাপূর্ণা দেবী স্টেশন, সেখান থেকেই শর্টকাট হয়। আর সেখান থেকে একটা টোটো নিয়ে আসতে হতো পিছাবনি থেকে তোমরা অটো নিয়ে আসতে হচ্ছে চাউলখোলা, বা বাস নিয়েও আসতে পারো, যেই বাসগুলো কলকাতা থেকে আসছে। আর তারপরে চাউলখোলা থেকে সেম প্রসেসে তোমাদের মন্দারমণি। এছাড়াও কিন্তু গাড়ি তোমরা বুকও করতে পারো। অটো যদি কাঁথি থেকে একদম ডাইরেক্ট বুক করো মন্দারমণি অবধি, তাহলে কিন্তু পড়বে 500 থেকে 550 টাকা। সেখানে তোমরা মোটামুটি 8 জন মতো আসতে পারবে। এইবার আমরা থাকবো হচ্ছে সোনার বাংলা রিসর্টে। আর সোনার বাংলা রিসর্ট কিন্তু একদম মন্দারমণি যে মেন মার্কেট, সেখান থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট। আর এখানে কিন্তু কটেজ সুন্দর রুম আছে। চলো ভেতরে যাই, আগে চেক ইন করি। এই যে ফার্স্টের বিল্ডিংটা আছে দেখতে পাচ্ছ, এইখানেই হচ্ছে নিচতলাতে আমাদের রুম। বেসিক্যালি এইখানে একটা রুম আছে, এই পাশে একটা রুম আছে, এবং ওপরে 2টো রুম আছে, এবং প্রতিটা রুমের সাথে কিন্তু ব্যালকনি অ্যাটাচ। রুমটা এবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ, একদম বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। এইদিকে বড় সাইজের একটা বেড আছে, যেখানে 2 জন বা 3 জন তোমরা থাকতে পারবে। সাথে এইদিকে একটা সাইড টেবিল আছে, এখানে চার্জিং পোর্ট আছে, অল আউট দেওয়া আছে। এইদিকে কনিং বেল, তার সঙ্গে কিন্তু পুরোটা দেখো সুন্দর ফল সিলিং করা। এখানে নন এসি রুম, এসি রুম দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে 2টো চেয়ার আছে, এখানে একটা টেবিল মতো আছে খাওয়া দাওয়া করার জন্য, টিভি আছে, টিভি চলছে। আর এই সাইডে আছে হচ্ছে মিরারের সাথেই কিন্তু তোমরা ভেতরে এরকম ওয়ার্ড্রপও পেয়ে যাবে, যেখানে ব্ল্যাঙ্কেট আছে, যদিও গরমে কোনো দরকার নেই। এদিকে হচ্ছে ওয়াশরুমও কিন্তু একদম দেখো বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, তোমরা যদি শীতকালে আসো তখন কোনো অসুবিধা হবে না। একদম বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন। তার সঙ্গে এই দিকে আছে হচ্ছে ব্যালকনি। তো তোমাদের একটু ব্যালকনিটাও দেখিয়ে দিই। আচ্ছা, উপরে ছিটকানি দেওয়া আছে। চলো, এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে কিন্তু তোমরা বাইরে এরকম গার্ডেন ভিউ পেয়ে যাবে। আর এই সাইড দিকে সোজা চলে গেলে কিন্তু একদম তোমরা সি বিচ যেতে পারবে, যেহেতু বিচ রিসর্ট। আর তার সঙ্গে সুইমিং পুলও আছে। দুদিকে কিন্তু সুন্দর এইরকম দেখো কটেজ করা রুম আছে। আর মাঝখান থেকে এইরকম গার্ডেন মতো করা। এক কথায় কিন্তু সত্যিকারের দুর্দান্ত রিসর্টটা। আর এইখান থেকে সোজা গেলেই কিন্তু তোমরা বিচ পেয়ে যাবে। আর এই দিকে আছে হচ্ছে সুইমিং পুল,
যদিও সুইমিং পুলে সবাই স্নান করছে, তো আমি আলাদা করে সেরকমভাবে দেখাচ্ছি না, বাট এইখানে সুইমিং পুল তার সঙ্গে ড্রেসিং রুম সব কিছুই পেয়ে যাবে। এইটা হচ্ছে টোটাল সোনার বাংলা রিসর্ট। মন্দারমণি নিয়ে মোটামুটি তোমাদের ইনফরমেশন দিয়েছি, কলকাতা থেকে আসার প্রসেস এবং সস্তায় কী করে তোমরা মন্দারমণি পৌঁছাবে। এখন মন্দারমণি সমুদ্র সৈকতেই আছি, এর পরবর্তী যে ভিডিও হবে সেখানে তোমাদের মন্দারমণিতে ভালো একটা রিসর্টের খোঁজ দেবো একদম বাজেটে, তার সঙ্গে সন্ধ্যেবেলার মন্দারমণি এবং তার সঙ্গে সমস্ত আরও ডিটেলস থাকবে, মানে কোথায় খাবে, কিরম কি বাজেট খরচা হতে পারে তোমাদের মন্দারমণি একদিন ঘোরার জন্য, মানে 1 নাইট 2 ডেজ, সব ইনফরমেশান নিয়ে ব্যাক করছি পরবর্তী পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর মন্দারমণি সত্যি অন্যরকম, মানে ফাঁকা পরিবেশটাই ভালো লাগে। সমুদ্র মানেই যে সবসময় গিঞ্জি দীঘা সেটা নয়, মন্দারমণির পরিবেশটা ভালো। বাট মন্দারমণি আমি বলবো যে তোমাদের সাথে ফ্যামিলি যদি থাকে, ফ্যামিলির জন্য দীঘাই ঠিক আছে, বা তোমরা যদি বন্ধু বান্ধব আসো, কাপল আসো, তখন মন্দারমণি ভালো লাগবে। কারণ মন্দারমণি একটু শুনশান জায়গা, তো তোমরা যখন ফ্যামিলি নিয়ে আসবে তখন মজার সেই ব্যাপারটা পাবে না, কারণ এখানে প্রচুর দোকান নেই, প্রচুর অপশান নেই, আর তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো মন্দারমণির ক্ষেত্রে কিন্তু একটু থাকে। বাট সব কিছু বাদ দিলে সমস্ত জায়গারই নিজস্ব একটা পরিচয় আছে, সব কিছু মিলিয়ে মন্দারমণিও অসাধারণ।